দেখেন একটা বাচ্চাকে কি মনে হচ্ছে এখানে, একটা বাচ্চার আগ্রহ থাকলেই তো সে ওয়ালে এরকম আঁকাআঁকি করতে পারে নাকি? তাকে কি ধরে বেঁধে কেউ আঁকাচ্ছে? ওয়ালটা নষ্ট করতেছে, এটার জন্য হয়তো মায়ের কপালে যেতেও পারে, আবার আনন্দও পেতে পারে। সব গার্জিয়ান মারে না, কারণ জানে যে 5 বছর সে এরকম করতে থাকবে, পরে সে যখন একটা সময় বুঝছে তখন ঘরটা লক করে দিবে। এটাই তো হওয়া উচিত, নাকি একদম বাচ্চার উপর টর্চার করা উচিত? বাচ্চা যখন যেখানে যেটাকে ক্যানভাস মনে করে সে সেখানে ছবি আঁকাতে পারে। ঠিক আছে, কিছুদিন আগে জানেন একটা ভিড় আসছে সমাজে, যে একটা বাচ্চা তার আঙ্গুলের ছাপ বাবার নতুন বাড়িতে ফেলেছে বলে এমন করে মার দিচ্ছিল, বাচ্চাটা মারা গেছে। আমাদের দেশে না, বাইরের দেশে। আলটিমেটলি কি হলো, বাচ্চার বাবার গাড়ি হলো, গাড়িটাও নতুন ছিল, কিন্তু যার জন্য তার এসব তৈরি করা সে তো থাকলো না। তাহলে এই জিনিসগুলো কাদের জন্য? সন্তানদের জন্য। সেই জায়গায় কি খুব খুঁতখুঁতে থাকা দরকার আছে? বাচ্চাকে রেডি করব, বাচ্চাকে আমরা অভ্যাস তৈরি করব যে এটা এই করতে হয় না এটা, কিন্তু সেটা কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। সে কত কাজ করতে পারবে, আমি তাকে যত দেখাবো সে করবে, করে ফেললে তাকে বুঝাতে হবে। হ্যাঁ, অনুশীলন তো করবে। ওইটাই বলতেছি যে বাচ্চা কতটুকু কাজ করা যাবে, কতটুকু কি করা যাবে। এখন এই বাচ্চাই যে ওয়ালে লেখালেখি করতেছে, এগুলি নিষেধ করে পারা যাচ্ছে, ও শিখতে থাকবে। আবার কলম নিয়ে এসে কখন এখানে করবো, যেটা নিষেধ করবো সেটাই বেশি করবে। নিষেধের প্রতি কি থাকে? আগ্রহ থাকে। আমাদের একটা বড় প্রমাণ আছে, বলেন তো সেই আগ্রহটা কি? সবাই মুসলিম তো এখানে এখন। আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, করে কি করলেন? গন্ধক গাছের ফলটা কি করা যাবে না, খাওয়া যাবে না। দেখেন ওখানেই আগ্রহ সৃষ্টি হয়ে গেল। তার মানে আমি যদি আগ্রহ সৃষ্টি করতে যাই, সবসময় পজিটিভ বললে কি হবে? তো বাচ্চাকে যদি আপনি খাওয়াতে চান, জুস দেখাইয়ে যদি বলেন না এটা খুব খারাপ জিনিস, খাওয়া যাবে না, ও ওটা খাবে, আপনি চিন্তা করেন না, খাওয়াই ফেলেন, সমস্যা নেই। কিন্তু আমরা যেন নেগেটিভ প্র্যাকটিস না করি, এরকম হয়। আবার দেখবেন যে একটা জিনিস কি, বারবার চুলার পাশে যায় না বাচ্চারা? যদি বলেন চুলার পাশে যায় না, আগুনে তাপ লাগতে পারে, সে কি করবে? মানে ও খুঁজতেই থাকবে কখন যাব। এই যে না করা হয়েছে, এই জন্য আমরা জন্মগত ভাবে ওইদিকে একটু কি আগ্রহী আছি, তাই তো? আমাদের একদম আদি পিতামাতাকে, কারণ উনাদের দিয়েই তো শুরু নাকি মানুষের সৃষ্টি। এর ভিতরে ডারউইন টারউইন অনেক মতবাদ এসেছে, এগুলো সব মানে বিতর্কিত। যেহেতু আমাদের ধর্মগ্রন্থ বলেছে এবং কোরআনে লেখা আছে যে আমরা আদম এবং হাওয়ার থেকে সবাই সৃষ্টি হয়েছে, এবং তার সন্তানদের তখনকার দিনে কি ছিল, ভাই বোনের বিয়ে যায় ছিল। কি কারণে? তখন এরকম জনসংখ্যা ছিল না। আস্তে আস্তে এটা ধর্মীয় মতে কিন্তু পরিবর্তন হয়েছে। তো এখন ওই আদি ওই সময়কার অনেক কিছু ধরে মানুষ অনেক কিছু করতেছে, আমরা যেন এগুলো না করি। তো যাই হোক, যেখান থেকে বলতেছি, তাহলে যদি না বাঁচো কোনো কি হয়, আগ্রহ তৈরি হয়। না বাঁচো থাকলে আগ্রহ তৈরি হয়। ঠিক এমনই একটা কথা বলেন তো, আমাদের শিক্ষার্থীরা না বাঁচো কোন দিকে বেশি ছুটে? ডিভাইসের দিকে খুব ঝুঁকে। সব সময় ঝুঁকে। আপনি যদি না করেন তখন ঝুঁকে যান। আর স্যারের ক্লাসটা হাতে দিলেও বলবে কি, যে পানি করে আসে তখন মা ক্লাস করতে। আমিও ওই ব্যাপারে খুব অভিজ্ঞ, আমারও পরে ক্লাস তো জানি। ওখান থেকে হাজিরা দিয়ে এখন খুব ইচ্ছে আমি ক্লাস করতেছি, করার নেই। কি করবো, শুনতেছি, পরে বলতে হতো সবসময় যে ডিভাইসে না আসে তা তো না। ওর যে বিষয়গুলো যখন ওর সামনে আসে তখন তার হ্যাঁ আছে, কিন্তু যেটা ওর জন্য প্রয়োজন আমি আপনি মনে করতেছি সেখানে না আছে। তাহলে এই যে ডিভাইসে নাকে কিভাবে হ্যাঁ করাতে হবে, তাহলে ওই শিক্ষকের দরকার। ওই শিক্ষক কিভাবে ক্লাসটা নিলে সে হ্যাঁ হবে। কারণ বাচ্চা কি করে দেখবেন, আমি তো ক্লাসের ভিতরে ঢুকলে অনেকের বাচ্চার হাতে মোবাইল থাকে, তারা দেখি যে বিভিন্ন ধরনের টিক পারতেছে, কাটাকাটি দিতেছে, আমাকে করে।
মাঝে মাঝে, কারণ ওরা দেখায় যে আমি অনেক কিছু পারি, এগুলো করো। এটা যাদের বাচ্চাদের হাতে মোবাইল থাকে তারা জানে, ঠিক আছে? তা সব সময় না জিনিসটা কখনোই কি হয় না, আগ্রহ নষ্ট করতে পারে না, তৈরি করে। কিন্তু সেই নাটাকে আমরা যখন ইতিবাচক হিসেবে তাদের ভিতরে দিতে পারবো, তখন সেটা কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। কারণ তার কাছে তো এটা আমার কাছে ছিল না, তার কাছে তো হ্যাঁ ছিল, কিন্তু এটাকে যদি পজিটিভলি আমি তার ভিতরে দিতে পারি, তার মনোযোগ ওখানে তৈরি হবে। এই ডিভাইসটাকে যদি আমি তার ভবিষ্যতের জন্য তৈরি করে দিতে পারি, তাহলে তার মনোযোগ নষ্ট হবে? অনেক বাচ্চা আছে না প্লেন চালানো শিখতে পারতেছে, কোথা দিয়ে? এই ডিভাইস দিয়ে। অনেক বাচ্চা আছে গাড়ি বানিয়ে ফেলতেছে, কোথা দিয়ে? এই ছোট ছোট ডিভাইস দিয়ে। তাকে সেই জায়গায় একটু আগ্রহী করে তুলতে হবে। দেখবেন যে বাচ্চারা কি করে, খালি গাড়ি চালানো শিখে, দেখে এগুলো কি দেখে, আমিও বকাবকি করি। আবার বাসায় যতগুলো ফ্যামিলি গাড়ি থাকে সব ভেঙে যাবে। একসময় দেখা গেল না, সে মেকানিক্যাল সবকিছু কারণগুলো বুঝে। তো এখানে তো না বলার কিছু নেই, আছে? হয়তো আমার আপনার একটা 3-4 হাজার টাকার গাড়ি কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওটা তো আমার খুব একটা কাজে লাগবে না, ওরই খেলনা ছিল। তারপরে টাকার মায়ে যা ধুমধাম দেওয়ার তো দেয়নি সবাই। এই কাজটা যেন না করি। ও ফুটেছে, ওকে বলতে হবে ঠিক যেভাবে ফুটেছে একদিন চেক করে দেখো যে মানুষের কি মানে জিনিসটা কি খোলা সহজ ছিল না জোড়া লাগানো হচ্ছে। এই যে তফাৎটা ও যখন বুঝতে পারবে, তখন এর পরবর্তীতে যখন কাজটা আরেকটা করতে যাবে, তখন চিন্তা করবে এটা কিভাবে জোড়া লাগাবো, আমি পয়েন্ট আকারে লিখে রাখি। এভাবেই কিন্তু কোডিং গুলো শেখে, তাই না? তো এই রিমোটটা যদি আপনি ওর আসান মেরে ভেঙে দেয়, এই রিমোটটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ও যদি এটা খুলে নষ্ট করে, তাহলে ওর কিন্তু মেমোরিতে অনেক কিছু তৈরি হবে। তো আপনি রাগ করার থেকে ওকে ও খুলতে দিলেই তো ভালো ছিল, ছিল না? কারণ ও এর ভিতরে কি কি জিনিস আছে খুব মনোযোগ দিয়ে দেখেছে, আপনি জিজ্ঞেস করলে বলতে পারবে। আপনি আমি যখন ক্লাসরুমে ক্লাস করি, অনেক জায়গায় আমরা ঢুকতে পারি না, কিন্তু ওরা এসে আমাদেরকে সেট করে দিয়ে যায়, যায় না? যাদের বাচ্চারা বাবা মাকে হেল্প করে তাদের কথা বলতেছি, সবার বাচ্চা মা হেল্প করে না। হেল্প করাটাও শিখাতে হবে। তো সেই ক্ষেত্রে মনোযোগ আকর্ষণ করার জন্য কি করতে হবে আমাদেরকে? সবসময় না করা যাবে না। ও যে জিনিসটা করতেছে সেই জিনিসটা করতে দিতে হবে। আমি জানতেছি আমার সাময়িক একটা ক্ষতি হচ্ছে, কিন্তু কি করতে হবে, ওটাকে নিজে সংযম থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। সন্তান পালন অনেক ধৈর্যের ব্যাপার, তাই না? ঠিক ক্লাসরুমটাও এরকম। ক্লাসরুমে অনেক বাচ্চা দুষ্টামি করে, অনেক বাচ্চা দুষ্টামি করে, অনেক কিছু করে, দেখবেন যে মানে আমরা সেই বাচ্চাটাকে হয় নীল দ্বারা করে রাখি, না হলে হেডমাস্টারের কাছে কমপ্লেন দিই, না হলে প্রিন্সিপাল আপার রুমে পাঠিয়ে দিই, না হলে দেখা যাচ্ছে যে কোনো প্যারেন্টস মিটিং এ আমরা আলোচনা করি, করি না? কিন্তু এতে করে কি হয়, বাচ্চাটার মনোযোগ হারায়। কোন বাচ্চা বেশি দুষ্টামি করে আমরা বলতে পারি? যে বাচ্চা আপনার প্রতি কি মনোযোগ আকর্ষণ করতে চায়, আপনার মনোযোগটা পেতে চায়, তারা বেশি চঞ্চল হয়, বেশি দুষ্টামি করে। আপনি যদি তার প্রতি মনোযোগ দেন এবং তাকে যদি ভালো ভালো কথা বলতে পারেন, উৎসাহিত করতে পারেন, ওই বাচ্চা কি হবে, ক্লাসের সবচেয়ে গুড বয় হবে। তাই হয় না? এবং একটা ক্লাসকে সবচেয়ে ভালো করার জন্য কোনটা দরকার? ওই বাচ্চাটাকে মানুষ করা। ওই একটা বাচ্চা মানুষ হলে সব মানুষ হয়ে যায়। কারণ তখন কি হয়, সবাই বলে যে ও এত দুষ্টু ছিল, এই ম্যাডামের ক্লাসে এত শান্ত হলো কিভাবে, এই ক্লাসে পড়ালেখা করে কিভাবে, ও কিভাবে না ও মার খাচ্ছে না, তখন ওই বাচ্চাগুলো ওকে দেখে দেখে শিখে। এই জন্য এরকম ক্লাসে 2-3টা বাচ্চার দিকে যদি আমরা খেয়াল করি, দেখবেন যে পুরো ক্লাসরুম কন্ট্রোল করা যায়। ঠিক আছে, আপনারা ক্লাসরুম কন্ট্রোল করেছেন এবং স্যার অনেক ভালোভাবে পড়িয়েছেন। তো যাই হোক, তো আমরা যেন এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গায় না থেকে আমরা বাচ্চার আগ্রহের দিকে যাব। বাচ্চা যখন আগ্রহ তৈরি হবে এবং মনোযোগ চলে আসবে বাচ্চার, ওই সংকীর্ণ অর্থে ওই কাজটা তো হবে, বৃহৎ অর্থে অনেক বড় কাজ হয়ে যাবে, হবে না? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন কি না হয়, সার্টিফিকেট নির্ভর না হয়, সনদ নির্ভর না হয়। এদিকে সনদ তো সবাই পাবে, পাবে না? হয়তো কেউ এ প্লাস পাবে, কেউ এ প্লাস পাবে না, কেউ হয়তো বা খুব ভালো রেজাল্ট করে যাবে, কেউ সাময়িক ভাবে আপনার একটু খারাপ লাগবে, আমার একটু খারাপ লাগবে। কিন্তু আমরা যেন এই নির্ভর না হই। খেয়াল করবেন যারা বাস্তব জিনিসের সাথে মিলেমিশে
সে নিজের জ্ঞানটাকে, নিজের পরিধিটাকে আরো বিস্তারিত করতে পারে, সে কি করে, সে টেকসই হয়, তার শিক্ষাটা টেকসই হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে একটা জিনিস দেখবেন, এখানে কি বলতেছে, এখানে কি দেখতেছে, এটা একটা অটিজম বাচ্চা, যদিও বাচ্চাটা কি করতেছে দেখেন তো, এখানে তার কি প্রকাশ পাচ্ছে, মানে ছবি দেখে ভাষা অর্জন করতে হবে, কিভাবে করবেন দেখেন। প্রথমটা কি, প্রথমটা আগ্রহ, সেই কাজটা করবে। দ্বিতীয়টা কি, মনোযোগ, কারণ তার মনোযোগকে আরো আছে। আপনি বাইরে গিয়ে হাজার কিছু করে ফেলে অনুভূতি থাকবে, এটাকে বলে মনোযোগ। এরপরে দেখেন এটা কি, মনোযোগ দিয়ে বই পড়ার অভ্যাস আছে তার, তার মানে অভ্যাস। সবাই কিন্তু অভ্যাস থাকে না, হ্যাঁ, এই অভ্যাসটা তৈরি করাতে হবে। যে কোনো কাজ সে অভ্যাসে পরিণত করে এবং ইতিবাচক হয়। আমরা সবাই একটা কথা বলি, ইতিবাচক, এই ইতিবাচক কথাটা এর জন্য বলি, সেটার জন্য, তার জন্য বা সমাজের জন্য ক্ষতিকর না। অনেক ধরনের অভ্যাস আছে, ধূমপানও তো একটা অভ্যাস, তাই না, পান খাওয়াও তো একটা অভ্যাস, মানুষের সাথে মারামারি করাও তো একটা অভ্যাস, ঝগড়া করাও অভ্যাস, ভালো কথা করতে মারামারি বার্তায় দেয়। সেই অভ্যাসটা না করে আমি যেন কি করি, হ্যাঁ, তার ভালো যে কাজগুলো, যেটা সমাজের জন্য ভালো, নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেই কাজগুলো আমরা তাকে উৎসাহিত করবো, তাকে নিষেধ করতে পারবো না, বোঝাতে হবে। এখন সে মারামারি করতে থাকলে আমরা মারতে পারবো, পারবো না। এখন দেখেন এই দুইটা জিনিসকে আমরা কি বলতেছি, তাহলে আগ্রহ কোথা থেকে হবে, আকর্ষণ থেকে হবে। আমার যখন একটা কাজের প্রতি বা কোনো জিনিসের প্রতি আকর্ষণ থাকে, তখনই তো আমার আগ্রহ তৈরি হবে। আর আগ্রহ যখন হয়ে যাবে, তখনই তো আমি কাজটা মনোযোগ দিয়ে করব। আমার যদি আগ্রহ না থাকে তাহলে করব, দেখবেন যে কিছু কিছু সময় আছে আপনি এমন একটা কাজ করতেছেন, আপনার ঘরে কিছু একটা হয়ে গেছে, আপনি টের পান নাই, তার মানে আপনার পুরো মনোযোগটা কোথায় ছিল, ওই কাজে ছিল। ঠিক আমাদের ইবাদতের সময় যখন আমরা বলি যে আমাদের নামাজটা ওইভাবে পড়া উচিত, তাই না, যদিও নামাজ হলো আমাদের সবচেয়ে বড় হিসাবের খাতা। নামাজে বসলে দেখবেন যারা শিক্ষক, ক্লাসে যদি কোনো ভুল করে থাকে ওইটা মনে হবে, যারা প্রাইভেট পড়ে তার কি কি প্ল্যানিং ছিল, কোনটা বাদ করে গেছে মনে হয়ে যাবে, যে মা তার সন্তানের কি কি দরকার, ব্যাগের ভিতর হয়তো এই ডায়েরিটা দেয় নাই, বইটা দেয় নাই, ওইটা মনে, মানে নামাজের ভিতরে আমাদের নামাজ ছাড়া সব মনোযোগ আছে, সব আছে না। আমি বলি যে ওইটা হলো মেমোরি রিভাইজ করে, নামাজের জায়গাটা মেমোরি রিভাইজ করে। আবার যতক্ষণ ওই জিনিসটা আমি এখান থেকে না সরাতে পারি, ততক্ষণ কি হয়, নামাজটা আমার কি ফুলফিল হয়, নামাজে ভুল হয়ে যায়, সালাম ফিরালাম না, তাশাহুদ পড়লাম না, কি করলাম মনেই থাকে না। আমি আমার অভিজ্ঞতা বলতেছি, মনে করে দেখেন সবার অভিজ্ঞতা একরকম কিনা, এটাই হলো বাস্তব জীবন। হ্যাঁ, মনে হচ্ছে যে মিনস এরকম নামাজ পড়ে, আসলে তা না, এরকমই হয়ে যায়। একমাত্র তাহাজ্জুদ নামাজ আমরা চেষ্টা করি খুব ভালোভাবে পড়ার, তারপরও দেখবেন ওখানেও কোনো কত হিসাব চলে আসে, ঘুম আসে, তারপরে মানে ওই সময় অনেক হিসাব আসে, আল্লাহ আমাকে কি দিল কি দিল না, আর আমি কি করলে পাবো, ভয় পান। ওইখানে তো চিন্তার অফুরন্ত সময়, আল্লাহর কাছে যা আছে সব চেয়ে নেই, মানে এই যে লোভের একটা জিনিস, সেখানেও কিন্তু আমাকে বাসা বাঁধে, তাই না। তো এই জিনিসগুলো যেন না হয়, এখান থেকে বলতে পারি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদের পড়ানো শেষ, পড়ানোর তো কিছু নেই, তাহলে এখান থেকে সংজ্ঞা আসতে পারে, কি আসতে পারে, আগ্রহ মনোযোগ দিয়ে আসতে পারে না, আগ্রহ মনোযোগ করতে কি চাই, আসতে পারে। তাহলে এখানে আমরা দুইটা প্রশ্ন পেয়ে গেলাম, এটা কম্প্রিহেনসিভের জন্য পাবেন, মাধ্যমিক শিক্ষার জন্যও পাবেন, এটার জন্য আলাদা করে আর পড়ানো লাগে না, ঠিক আছে। এখন দেখেন আগ্রহ জিনিসটা কি, আগ্রহের ভিতরে কিছু আছে, এই জিনিসটুকু একটু লিখবেন, হ্যাঁ, এখন না, মানে লিখবেন কে, যে আগ্রহের যে ব্যুৎপত্তি অর্থ ল্যাটিন শব্দ থেকে এসেছে। তাহলে দেখেন ল্যাটিন শব্দ কি, ইন্টারেস্টের অর্থ হলো ইটস মেটার্স বা ইট কনসার্নস। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন সংজ্ঞা দিব তখন এতটুকু কথা আমরা লিখবো, শুধু আগ্রহ কি এক লাইনে লিখে আসলে পুরো 2 মার্কস দিবে না।
এরপরে দেখেন আমাদের আগ্রহের বিষয় যেগুলো আমাদের সঙ্গে জড়িত সেগুলোতেই তো আগ্রহ তৈরি হয়। যেটা আমি জানি না, যেটা চিনি না, তার প্রতি আগ্রহ হবে। যে বাচ্চা ছোটবেলা থেকে ডিম আর পরোটা খায়, সেই বাচ্চাকে যদি আপনি কিছু খেতে দেন, তার আগ্রহ থাকবে? সে কিন্তু ওই মানে খুঁজে বেড়ায় টেবিলে কোথায় আছে ডিম আর পরোটা, তাই না? কারণ তার ওই আগ্রহটা ওখানে কি তার জীবনের সঙ্গে জড়িত। সে জানে যে এই সময়টা আসলে আমাকে এরকম খেতে হবে। থর্নডাইকের সূত্র পড়েন নাই আপনারা? ঘন্টা বাজলেই কি হয়, ও মনে করে ক্ষুধা লেগে গেছে। তো ঘন্টার সাথে ওর জীবনের একটা বাস্তবতা পেঁচায় গেছে। এই আগ্রহটাও আমাদের অভ্যাসের একটা ব্যাপার, ঠিক আছে? শুধুমাত্র অভ্যাসটা করতে পারি না আজান হলে নামাজে যায়, কঠিন একটা অবস্থা। আসলে মন থেকে চায় না তাই হয় না। আমরা সবাই চেষ্টা করবো এই কাজটা যেন করি, কারণ আলটিমেটলি দিন শেষে কোথায় যাব? দিন শেষ বলতে মানে জীবন শেষ। তো কোথায় যাব আমরা? কবরে যাব। কবরটা কার জায়গা? যার যার নিজের আসল জায়গা। সেই জায়গার মালিক কে? আল্লাহ তাআলা। তো তার কাছে যদি যেতে হয়, ওই জায়গাটাকে আমাকে সহিভাবে আপন করে নিতে হবে। ওইটাকে আপন করতে পারছি না এখনো, তাই না? এরকম হয়। এখন দেখেন, এটা যদি প্রামাণ্য সংজ্ঞা চাই, কি বলবো আমরা? ম্যাকডুগালের মধ্যে আগ্রহ হলো সূক্ষ্ম মনোযোগ, আর মনোযোগ হলো সক্রিয় প্রক্রিয়া। হার্ভার্ডের মধ্যে দিয়ে আগ্রহ হলো নতুন জ্ঞান আহরণের জন্য মনের প্রস্তুতি। তার মানে আমি একটা জিনিস জানি, আরেকটা জিনিস আমি কিভাবে জানবো, সেটা আমার মানসিক প্রস্তুতিটা তৈরি হবে। সেটা ক্লাস ওয়ানে যখন আমি ওয়ানের কথাটা বলি, কারণ প্লে নার্সারি আসলে আমরা তো অভ্যস্ত না। আমাদের শুরুটা হয় কোথা থেকে? ক্লাস ওয়ান থেকে। ওয়ানে যখন আমি 1 থেকে 100 শুনি না, 50। তার মানে আমরা 100 পর্যন্ত করি, তাই না? 100 পর্যন্ত করি, এরপরে কি আর কোনো সংখ্যা নেই আমাদের? এরপরে আমরা যখন দেখে যে ফাইনাল পরীক্ষা হয়, ক্লাস কি বলে? ক্লাস 2 এ এখানে কত বড় বড় বক্তৃতা আসবে বলে দেয়, মানসিক হয়ে যায়। এবং তার মনের ভিতর অজান্তেই মনে হয় যে ক্লাস 2 গেলে আমাকে অনেক বেশি করতে হবে, ঠিক আছে? একটা বাচ্চা যখন মা দুধ খাওয়াতো অথবা ফিডার খেত, যেটাই খাক না কেন, আমরা দুধ খাওয়ানোর কথাটাই বলবো, তখন সে যেভাবে চিন্তা করতো, 6 মাস বয়সে যখন তাকে একটু সলিড খাবার দিল, তখন তার ভিতরে কি তৈরি হলো? হয়তো বা প্রথম অবস্থায় বমি হতে পারে, বা মুখে নিতে নাও চাইতে পারে, কিন্তু যখন সে নতুন জিনিসের স্বাদ পেয়ে যাবে, তখন কি হবে? ওইটার প্রতি আসক্তি হবে না? ওইটার প্রতি আগ্রহ তৈরি হবে না? খেয়াল করবেন, অনেক বাচ্চা খিচুড়ি পছন্দ করে, অনেক বাচ্চা ডিম পোস্ট পছন্দ করে, অনেক বাচ্চা ডিমের কুসুম পছন্দ করে, হয় না এরকম খাবার? তো তার এই যে মানসিক প্রস্তুতিটা তৈরি হয় তখন থেকেই। তো আমাদের শিক্ষার্থীদের ক্লাস 5-এ যখন পড়াশোনা করানো হয়, তারা যখন আপনার মাধ্যমিকে ঢুকে, তখন 5-এ বলে না 6-এ গেলে দেখবা যে কত প্রশ্ন আছে। ওরা কিন্তু তৈরি হয়ে আসে, 6-এ গেলে আমরা নতুন কিছু পাবো। যখন নতুন কিছু পাবো আশায় আসে, এবং সেটা যদি না পাই সঠিকভাবে, তাহলে কি তাদের ভিতরে আগ্রহ থাকবে? থাকবে না। ওই 1-1-2 এগুলো যদি পড়া ওই 6-এ যেও শিখতে হয়, সে মনে করবে কি রে, প্রাইমারিতেই তো পড়ে আসছে, আবার এখন যে কি করব, হয় না এরকম? এতে কি হয়? অ্যাটেন্ডেন্স কমে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমাদেরকে ওদেরকে মনে করতে হবে ক্লাস 5-এও কতটুকু পেয়েছে, এবং তারপরে ওকে আমি কতটুকু দিলে তার স্কুলের প্রতি ভালোবাসা জন্মাবে, শ্রেণীকক্ষে আসতে পছন্দ করবে এবং পড়তে পছন্দ করবে। সেই জন্য দেখবেন আমাদের বইগুলোরও চেঞ্জ আছে। ক্লাস 5-এ যে বইটা মোটা পড়ে, 6-এ যে কি মোটা পড়ে? বইয়ের ভার কিন্তু কমে যায়, কিন্তু বইয়ের ডিজাইনের লেখা তখন বেড়ে যায়, তাই না? 5-এ যে লেখাটা এত মোটা ছিল, 6-এ কি অত মোটা থাকে? তখন ছোট ছোট হয়ে যায়। তাদের অংশগুলো দেখবেন আলাদা আলাদা হয়ে যায়। আমি যদি পরিচ্ছদের প্রথমেই তাকে ওইটা তৈরি করে দিতে পারি, তাহলে সে মানসিক ভাবে প্রস্তুত হতে পারে না যে আমাকে এই ভাবে আগাতে হবে। শিক্ষকরাই তো ক্লাসে তৈরি করে দিবে, তাই না? এরপরে আমরা যাই, দেখেন মনোযোগ। মনোযোগ কি জিনিসটা? এটা কি সবার ভিতরে থাকে? মনোযোগ সবার ভিতরে থাকে, হ্যাঁ, কিন্তু আমরা ওইটাকে তুলে আনতে পারি। থাকবে না কেন? সবার ভিতর তো আল্লাহ সবকিছু সমানভাবে দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে না? আমার মাথা আপনার মাথা সবার ভিতর দিয়ে দিয়েছে।
হ্যাঁ, ব্যতিক্রম কিছু নাই তা বলবো না, আমরা যদিও বলি না সবাই বিজ্ঞান চেষ্টা করতেছে, সবার ভিতরে সমান আছে, সে যেটা ব্যবহার করে সেটা, কিন্তু আল্লাহ তাআলা জানেন কাকে দিয়ে কোনটা করে নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যেভাবে করতে পেরেছেন, আমি আপনি কি সেভাবে করতে পারি? মেমোরি তো একই, কিন্তু উনার প্রতি আল্লাহর কি ছিল? আশীর্বাদটা অনেক বেশি ছিল, তাই না? আমাদের প্রতিও আছে, আমরা হয়তো উনার মতো অত ভালো মানুষ না, বা তো ওই রকম করে চলতে পারি না, যার জন্য আমাদের কাছে আসে না। কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করে, নিয়মিত পড়াশোনা করে, সেই সব শিক্ষার্থীরা অনেক ভালো করে না? তারাও তো কোরআন শিখে, তারাও দেখবেন এক একটা কি স্কলার তৈরি হয়, তাই না? তাদেরকে অনেকে কোরআনের পাখি বলে, আমি কোরআনের মানুষই বলি, কারণ পাখির সাথে তুলনা করার তো দরকার নেই, পাখি তো আর সবকিছু পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, দেখেন যে আমাদের সবার ভিতরেই সবকিছু আছে। দেখেন, হাত দুইটা সবাই খাড়া করেন তো, কারোর এক হাত কম আছে, একটা আঙ্গুল কম আছে, মুখের অবয়ব কারোর কম আছে, যার যেখানে আসা থাকে না, কেউ হয়তো সুন্দরী, কেউ একটু বান্ধবী, এই পার্থক্য তো কিছুই নেই। কিন্তু অলওয়েজ মানুষ সবাই সুন্দর, যাকে যেরকম সেট আপ করলে দেখা যাবে আল্লাহ তাকে সেভাবেই দিয়েছেন, আল্লাহ তার শ্রেষ্ঠত্বই তো দিয়েছেন। আমাকে সৃষ্টি করার সময়ও দিয়েছেন, আপনাকে হেসে মরতেছে বান্ধবী বলেছি বলে। পাশাপাশি দেখেন, একজন খুব সুন্দর আর একজন খারাপ চেহারার মানুষকে দাঁড় করায় দেন না, দেখা যায় না ওরকম, সেই কথাটা বললাম, এটা মজা করে বললাম আমি। তো এই ক্ষেত্রে দেখেন, মনোযোগ একটা গুণ, দোষ বলে নাই, এটা কখন দোষ হয়ে যাবে? যখন এটা খারাপ কাজে ব্যয় করে তখন সেটা দোষ হয়ে যাবে, কিন্তু এটা অলওয়েজ গুণ, কারণ তার যে মনোযোগ আছে এটাই তো গুণ। সবার কি এটা থাকে? একটা শিক্ষকের সবচেয়ে বড় গুণ কি বলেন তো? যেটা আমাদের ভিতরে খুব কমে যাচ্ছে, ধৈর্য। কেউ রাখতে পারতেছি না, হয়তো ছাত্রকে মারতে পারছি না, কিন্তু ধৈর্য ধরেও থাকতে পারছি না। কোন রকম ক্লাসটা শেষ করে কি করতেছি, খাতা কলম নিয়ে বের হয়ে যাচ্ছি, প্রকাশ করছি না, বাট কি ধৈর্য আছে? এটাও একটা ধৈর্য, দেখেন, তাহলে এটাও একটা গুণ। হ্যাঁ, প্রকাশ করতে পারছি না, এটাও একটা বড় ধৈর্য আসলেই। তাহলে দেখেন যে একজন শিক্ষকের সবকিছু থাকাই তার গুণ, এবং সবকিছুর প্রয়োজন, ধৈর্য থাকা খুব জরুরি। ধৈর্য না থাকলে কি কোনো কিছু হয় না। এই যে মাঝে মাঝে দেখি বাচ্চাদেরকে এমন করে মারতেছে, কিছু আগে দেখতাম পিছনে হাত বেঁধে লাঠি নিয়ে এসে একজন মারতেছে আর পাঁচজন দেখতেছে, মানে কেমন লাগে বলেন? ওই বাচ্চাটা সে, মানে যারা দেখতেছে তারা চিন্তা করে না যে বাচ্চাগুলো কি আমারও সন্তান হতে পারতো? পাঁচজন যে যদি ওখানে দাঁড়ায়, তার বিরুদ্ধে কেউ লাগতে পারে? একটা বাচ্চাকে এভাবে মারে। এই জায়গাটা হলো আমাদের ধৈর্যের পরীক্ষার জায়গা। একজন শিক্ষার্থীর গায়ে এভাবে মারা যায়, নিজের সন্তানের বেলায় মারা যায়, মানে কেমন একটা অবস্থা আর কি। যাই হোক, দেখেন, মনোযোগ হচ্ছে মনের গুণ। তাহলে মানুষের যে একটা মন আছে, আমরা কি বলি সবই আমাদের ব্রেনে থাকে, তাই না? মানুষের যে একটা মন আছে, সেখান থেকে যে মানসিকতা গুলো তৈরি হয়, ব্রেন দিয়ে অবশ্যই হয়, সেই মানসিকতা গুলো যদি ইতিবাচক থাকে তাহলে সেটা গুণের প্রচার পায়। দেখেন, প্রাচীনকালে মনোবিজ্ঞানীরা মনোযোগকে একটি মানসিক শক্তি বলে বিশ্বাস করতেন। তাহলে কি, যে এটা তার একটা মানসিক শক্তি, কারণ সবাই মনোযোগ ধরে রাখতে পারে না, সবার মনোযোগ স্থির হয় না, ভাসমান হয় না, টলমেটাল হয়, এই মনোযোগ আছে এই ছুটে যাচ্ছে, এই এই করতেছে এই। বাচ্চারা এত অঙ্ক ভালো করে, আপনারা যারা সায়েন্সের টিচার জানেন, এমন এক জায়গায় যে সামান্য একটু মনোযোগ হারা হয়ে কি হয়, অঙ্কটাই ভুল করে আসে, অথচ তার কিন্তু ধারাবাহিকতা ঠিক ছিল। এই জন্য বোর্ড কি করে, নিয়ম অনুযায়ী যদি সূত্র ঠিক থাকে, আপনার রেশিও অনুযায়ী নাম্বার দিয়ে দেয়। যদিও আমাদের স্কুলগুলোতে নিয়ম নেই, কিন্তু বোর্ডে নিয়ম আছে। বোর্ডে যখন আমরা খাতা দেখি তখন কি করি, যে তার উত্তরটা ভুল হয়েছে তাতে কি হয়েছে, 80% মার্কস আমরা দিয়ে দিই, 10-এ 8 তাতে দিয়ে দিই। কিন্তু অনেকে মানে খাতা যখন কারোর কেউ শত্রু হয়, লিক করা গেলে উত্তরটাই কি করে, গোল চিহ্ন দিয়ে বলে উত্তর ভুল কিন্তু নাম্বার পেয়েছে। সে জানেই না যে খাতা দেখার সিস্টেমটা কি, তাই না?
এগুলো আমরা শিখাতে পারি নাই, আমাদের দোষ। আচ্ছা, যাই হোক, যে তাহলে মানসিক বলে তারা বিশ্বাস করতেন, তাহলে মনোযোগের কথাটা চিন্তা করেছেন যে এটা কত বড় একটা পাওয়ার, তাই না? এরপরে দেখেন আধুনিক কালে এসে মনোবিজ্ঞানীরা মনোযোগকে একটি মানসিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। তার মানে এটা একটা সিস্টেম। এখন যার মনোযোগ নাও থাকতে পারে, এরপরে যে হবে না তা না, ঠিক আছে, আস্তে আস্তে তৈরি হবে এবং এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি একসময় যে স্থায়ী হবে। স্থায়ী হলে সেটার ফলাফলটা আমরা পেয়ে যাব। মনোবিজ্ঞান ম্যাকডোগাল এখানে কি বলেছেন দেখেন, যে মানসিক সক্রিয়তা আমাদের প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে, তাই মনোযোগ। এই প্রত্যক্ষণ কথাটা করতে হবে, জানতে হবে এটা কি, এটা কি বলেন তো। একবার বলছিলাম আমি, ওই জন্য শব্দটা ওখানে লিখে রেখেছি। হ্যাঁ, হচ্ছে তো, সবারই হচ্ছে। ভুল কিন্তু কিছুই হচ্ছে না, আমরা যে যেভাবে চিন্তা করবো সেভাবেই হবে। এরা এত ফোন করে কেন? হ্যাঁ, এই হয়ে যাচ্ছে, কিন্তু খালি একটু মানে আমরা বইয়ের মতো করে লিখছি না তাই। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ বা আমাদের অবস্থা বা আমাদের পরিবারে আমরা যে জিনিসগুলো দেখি, শুনি, টাচ করি, তাই না, সেই জিনিসগুলোর সাথে আমাদের যে অভিজ্ঞতা আছে না, এটা আমি সবসময় বলি, এটাকে ফ্যান হিসেবে ছোটবেলা থেকে চিনি। এটাকে যদি ওই যিনি আবিষ্কার করেছেন এটাকে লাইট বলতেন, আমি আপনি কি অন্য কিছু বলতাম? লাইটই, তাহলে এটা আমার জ্ঞান। ঠিক আছে, এই এই যে জ্ঞানটা আছে, আর পদার্থবিজ্ঞানে যখন ফ্যান ঘুরলে কি তৈরি হয়, এই দুইটার সমন্বয় ঘটে, তখনই কি হয়, এই প্রত্যক্ষণ শব্দটা আসে। তার মানে এটা কি, যে আমি একটা সম্পূর্ণ হোক বা অসম্পূর্ণ হোক একটা বার্তা জানি, এবং আমার পূর্ব অভিজ্ঞতা, আপনারা পাঠ পরিকল্পনা করেছেন না? পাঠ পরিকল্পনার প্রথম কি কাজ? হুম? প্রস্তুতি। পাঠ পরিকল্পনার কথা বলছি না, পাঠ দেওয়ার কথা বলি নাই। পাঠ পরিকল্পনা তৈরির প্রথম কোনটা থাকে? আচ্ছা, পূর্বজ্ঞান যাচাই থাকে। তো এই পূর্বজ্ঞানটা আমরা যাচাই করি কেন? প্রস্তুতির ভিতরে মনে হয় এটা আছে। আমার পাঠ পরিকল্পনার প্রথম যে কাজটা আমরা শিক্ষকরা নিজেদের জন্য করি, সেটা কি করি, শিখন ফল নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ আজকের ক্লাস থেকে শিক্ষকদের শিক্ষার্থীদের কাছ থেকে আমি কি কি আনতে পারবো বা কি কি অর্জন করতে পারবে তারা, সেটা আমার জানা না থাকলে তো আমি পড়াতে পারবো না। এরপরে আমি যে কি করি, পূর্বজ্ঞান যাচাই করি। ঘোষণা করি না, পূর্বজ্ঞান যাচাই করি, যে ওই বিষয় সম্পর্কে তার কতটুকু কতটুকু জ্ঞান ছিল, এবং ওই জ্ঞানের সাথে আজকের যে বিষয় সেটাকে সে সম্পৃক্ত করতে পারবে কিনা বা সমন্বয় করে সে আজকের বিষয়বস্তু নিতে পারবে কিনা, তাই করি না? এই যে বিষয়টা, এই বিষয়টার কথায় বলা হচ্ছে যে উপর প্রভাব বিস্তার করে। তার মানে তার যে পূর্ব প্রস্তুতি বা পূর্ব জ্ঞান ছিল, সেই জ্ঞানের সাথে বর্তমান যে জ্ঞান, এই দুটার সমন্বয় যখন ঘটে, তখন তার এই বিস্তারটা লাভ করে। তাহলে তার কোনো শিক্ষাটা হয় না, হয়। এখন একটা বাচ্চা জানেই না এটা ফ্যান, তাকে ওই ফ্যান চিনাতে চিনাতেই তো ফ্যানের পাখা ঘোরা শেষ, ক্লাসই শেষ হয়ে যাবে। তাহলে তার ওই সম্পর্কে যে ধারণা আছে, তার মানে সে 4, 5, 6-এ ওইটুকু পড়ে এসেছে। ধরেন আলোর কথা অথবা গাছের কথা, এগুলো সব অল্প অল্প করে পড়ে এসেছে না? তো এইটার সাথে সমন্বয় করে তো সায়েন্স যায়। এরপরে ইতিহাসের কথা বলেন, শুধু সায়েন্সের কথা বলতে মনে করবেন ম্যাডাম মনে হয় ওইদিকে ফোকাস করে, তা না। ইতিহাসের কথা বলেন, আমাদের ইতিহাস একটার থেকে একটা আসে না, কিভাবে আসে দেখেন তো। ধরেন 1947 থেকে শুরু করি, কারণ এখান থেকে আমরা আলাদা হয়েছিলাম, দুটা দেশ পেয়েছিলাম। এরপরে আমরা কোথায় গেলাম? একটু অস্বীকার করা যাবে? তাহলে আমরা কোথায় গেলাম? তাহলে এই 47টা কেন হলো? এই বছরের আমরা মুক্ত হয়েছিলাম, সামনে কোনো কারণে আমরা ব্রিটিশ করেছি, আমরা আবার দুইটা মাঠে বিভক্ত হয়ে গেছি তাদের সালে। যাই হোক, যেটা হোক, তারপর আমাদের দেখেন এখানে আসছে, এরপরে আসছে কি 1957,
57 আছে না নাকি? 62, 63, 69, 71 এই পর্যন্ত যাই, এরপরে আর যেতে চাচ্ছি না। মানে গেলে অনেক দূরে যেতে হতো, গেলে আমার পড়ানো শেষ হবে। তাহলে দেখেন এরকম করে যদি আমি যাই, তাহলে একটা বাচ্চা এটা কোথায় শেখে বলেন তো? এই বাচ্চাটা শেখে এটা হায়ার এডুকেশনে যে ছাত্র পুরুষও আগে পড়ে না, বুঝছেন? কিন্তু ইতিহাস শিখতে যায় 71তে যখন সে বেতন করতে না পারে, সে তখন কোথায় যায়? ইউনিভার্সিটিতে যায়, সেসব দিতে যায়, ভাষা কি করে 52 আমাদের ক্লাস প্রাইমারি স্কুলে স্বাধীনতা যুদ্ধের ওখানে পড়ানো হয়, ভাষা আন্দোলনে পড়ানো হয়। হ্যাঁ, ওইটা প্রকাশ করার জন্য আগে তো দেখা যাচ্ছে যে 52টাকে আমরা কি করি সবসময় জানি, কারণ পৃথিবীতে একমাত্র দেশ বা জাতি দ্বারা আর হলো আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি। বাংলা ভাষাটার মর্যাদা কতটুকু জানেন? এই জায়গা থেকে ভালোবাসা নিজেরা তৈরি করবেন, নিজেরা একদম বুঝবেন। আমি এর পরের ক্লাসে আরেকটু আনবো। তাহলে দেখেন আমরা সরাসরি যাই, এখানে যাই, এখানে আপনার বাচ্চা শিখাচ্ছি স্বাধীনতা দিবস কবে? কবে বলেন, জোরে বলেন, ভয় পাচ্ছেন বলতে? ইতিহাস বলতে কখনো ভয় পাবেন না, ইতিহাসের ভয় কি? ও 26শে মার্চ সারা জীবন 26শে মার্চই থাকবে, ওকে কেউ কোনো কিছু করবে না। এরপরে 16ই ডিসেম্বর আসে, তাই না? ওটাকে আমরা কি বলি? এরপরে আর কোনো দিবস আছে? না, এটা 52, চলে গেছি আমি, ওটা আমি প্রাইমারিতে পড়ে ফেলেছি। 52 আমার অত লাগে না। এই তিনটা জিনিসই তো আমরা সবসময় শিখে আসি। 47 নিয়ে এখানে কোনো আলোচনা আছে? তাহলে 47টা পড়া হয় কখন? উচ্চশিক্ষায় যে মানে যারা ইতিহাস নিয়েই লেখাপড়া করে বা যারা আর্টসের ছাত্র, তারা এগুলো 9 10 পড়ে, এগুলো বেশি আসে। ঠিক আছে, কিছু কিছু আসে যে বঙ্গভঙ্গ আছে, মানে অল্প অল্প আসে, তাই না? তারপরে যদি কারো ব্যক্তিগত অর্থনীতি দেয়, আমরা জানি আমাদের পরিবারে আছে, তাই না? সেই বিষয়ে আপনারা যারা পড়াইছেন জানেন আমরা আলোচনা করি। তবে আমরা মনে রাখবো যেটা সব সময়কার জন্য, সেটা সব সময় কোথায় হয়? একদম প্রথমে দেয়। তো একটা ছিল আমাদের কি একদম প্রথমে ছিল না? প্রথমে বাংলাদেশ স্বাধীন হয়েছে কখন? তখনই তো বলবো, বলতে তখন যে আমি 5 বছর আগে কিভাবে করতেন সেটা বলতে। তাহলে এটা কি মুক্তিযুদ্ধ? আচ্ছা, এটা কখন হয়েছিল? বলতে পারছে না, আমি যে জায়গায় যাবো সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি, তারপরে তার কিছু জ্ঞান আছে। আর বর্তমানে আমি যেটা পড়াতে চাচ্ছি, যে ইতিহাস ভিতরে বিস্তৃত, এগুলো যখন পড়াতে চাচ্ছি, এটা কিন্তু আসলে তার সাথে সমন্বয় হয়ে গেল, তখন সেই জিনিসটা বিস্তার লাভ করবে। তাহলে ওই সংকীর্ণ যে জায়গা সে বেড়েই থাকে। এজন্য পূর্বজ্ঞান যাচাইয়ের সাথে আমাদের যে বর্তমানে যে বাইরের পড়েছে সেটার সাথে সমন্বয় তৈরি করে দিত, সেটাই পরিবর্তনের ভিতরে আছে। ঠিক আছে, আমার পারিপার্শ্বিক পরিবেশের সাথে আমার যে জানা আছে, সেই জানার সাথে আমার বর্তমান এবং ভবিষ্যতে সেই জায়গাটার বিস্তারটা লাভ করার জন্য আমাদের এই প্রত্যক্ষণের উপরে নির্ভর করতে হবে। ঠিক আছে, বর্তমান ইতিহাস কিভাবে আসে তখন আপনারা হয়তো 5 বছর শিখে যাবেন। এখনো যে বইয়ে এগুলো আসে নাই, তাই ওর দিকে আমরা যাই নাই। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে দেখেন, তাই হলো মনোযোগ। এই মনোযোগটা সবার ভিতরে আছে না? তার ভিতরে তো আছে যে জানে বা যে জ্ঞান অর্জন করে এখন ক্লাস থ্রিতে একটা বাচ্চা সব সাবজেক্টে ফেল করে তাকে পড়ে উঠানো হলো, তার ভিতর মনোযোগ থাকবে? কারণ সে তো বইয়ের সাথে সম্পৃক্ত ছিল না। এই বাচ্চা যখন ক্লাস 5-এ উঠবে, ইতিহাসটা আরেকটু পারবে বা বিজ্ঞানটা আরেকটু পারবে, সে জানে না গাছের বীজ কোথায় কোথায় হয়, মাটিতে না পানিতে। তাকে যদি বলেন মাটিতে মানে মাটিতে গাছ কি নেয়, সে কি বলতে পারবে? তাহলে যে জানে যে মাটিতে বীজ পুঁতে পানি দিয়ে তাকে জীবন লাভ করে, তাহলে মাটিতে পানি আছে, সে পানি নিয়ে জীবন ধারণ করে।
এটা কথাটা আসে না, এই মুহূর্তে বাচ্চারা শিখে। আগের জ্ঞান তার থাকলে সেই জ্ঞানের সাথে আমাদের বর্তমান দিনে সমন্বয় ঘটালেই তার মনোযোগটা তৈরি হবে, তাহলে মনোযোগ আসে না। কিভাবে আসবে? আরেকটা জিনিস বলি, দেখেন যে বাচ্চা জানে এই যে এক আর একে যোগ করলে কি হয়, একটা বাচ্চা বুঝতে জানে না, সে কি যোগের প্রতি আকৃষ্ট হবে? এরপরে আপনি যদি তাকে বলেন 10-এর সাথে যোগ করো, তো সে কিভাবে করবে? তখন মনোযোগ আসবে না, কারণ তার তো এই জায়গার জ্ঞানটুকু নেই, তার কি হচ্ছে জ্ঞান। তাহলে ওই শিশুটিকে শিখতে হলে আমাকে কি করতে হবে? সে কোন লেভেলের জ্ঞানে আছে, তাই না? সেই জায়গাটাতে আমাকে যে তাকে নিয়ে আসতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কি বলে তারা ওরা ভাড়া কাটে না, কোনোভাবে ক্লাসের নামটাই আনা যায়। পরে আমি জিজ্ঞেস করলাম কাজ করে, আমি কি করো, মা কি করে, আমি ভাড়া, তাহলে ভাড়া কত করবো? 12 নম্বর থেকে আপনার দমদম তখন ছিল না, তখন 11 চৌরাস্তা বলতো, তখন দমদম টাওয়ার বলতো, এখন দমদম টাওয়ার। 11 চৌরাস্তা তখন ভাড়া ছিল মাত্র 5 টাকা। তার মধ্যে একজনের কাছ থেকে 5 টাকা না, তখন ওই বটতলা থেকে 5 টাকা নিত। তো খালপাড় থেকে উঠলেও 5 টাকা নিত, পাড়া থেকে উঠলেও 5 টাকা। একজনের 5 টাকা না, 5 টাকা। ট্রেনটা জায়গা হয় জনের, তখন বললো 12 জনের, তখন 6 জন বসে, এখন 5 জন বসে। আগের কথা। তা বললাম তুমি 12 জনের কাছ থেকে কত টাকা পাও? প্রত্যেকটি বলে দেবে 60 টাকা। আমি বললাম তাহলে এই যে 12 জনের কাছ থেকে 60 টাকা পাও, এই 12টা তুমি কি করলে যে 60 টাকা পেলে? বললো যে এটা জানার কথা, আমি তো তাহলে এটাকে যোগ করলেই তো হয়ে যায় বাবা, বা এটাকে যোগ করলেও তো হয়। ও কিন্তু আস্তে আস্তে যোগ শিখলো, সেই ছেলে কিন্তু এখন নতুন করে জানে, সেই ছেলে ঢাকা ভার্সিটিতে, আলহামদুলিল্লাহ। মানে সে ওখান থেকে উঠে এসে সে ইসলামের ইতিহাসে এখন ঢাকা ভার্সিটিতে। তার মানে ওখানে পড়াশোনা চান্স পাইনি, তার সাথে একসাথে। এই যে বাচ্চার ওই জায়গায় আমরা যেতে পারি, এখান থেকে তার পূর্ববর্তীর সাথে যদি আমাদের এই বর্তমান জ্ঞানের সমন্বয় করাতে চাই, তাহলে আমরা মনোযোগটা ধরে রাখতে পারবো বা তার মনোযোগটা আসবে। ঠিক আছে, মনোযোগ কোন ঠিক আছে, না বই প্রকাশ ঘটবে কখন তার জানার সাথে অজানার যখন সে মিল খুঁজে পাবে এবং সে যখন আরো কিছু জানার আগ্রহ তৈরি করতে পারবে, তখনই আসবে। এরপরে দেখেন আগ্রহ সৃষ্টির কৌশল, একজন জোরে করে পড়েন, যে পড়বেন এখানে আসবেন, এখানে একটু শুনতে হবে, পড়েন। আজকে বেশি কথা তো আগ্রহ সৃষ্টির কৌশল। 1, শিক্ষাক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করতে হলে শিক্ষার্থীদের সক্রিয়তা একান্তভাবে প্রয়োজন। 2, কর্মকেন্দ্রিক শিক্ষা আগ্রহ সৃষ্টিতে বিশেষভাবে সহায়তা করে, তাই শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার সুযোগ দিতে হবে। শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করতে হবে। 4, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের যথাযোগ্য বৃত্তিমূলক কাজে আগ্রহ সৃষ্টি করতে হবে, যাতে পরবর্তী জীবনে শিক্ষার্থীরা সঠিকভাবে অভিযোজন করতে পারে। 5, শিক্ষার্থীদের বৃত্তিমূলক কাজের আগ্রহ সৃষ্টি করতে হবে। 6, শিক্ষক যে বিষয়টি পড়ান তার প্রতি আগ্রহ থাকা একান্ত প্রয়োজন। গুরুত্বপূর্ণ কিছু কথা এসেছে, এর ভিতরে কোন আছে বলেন যে? এই বৃত্তি শব্দের কথাটা কি, মানে কি বলেন, দেখিয়ে সবাই হবে, কেউ ভুল বলেন না, যে পুরস্কার কথা বলবো, পুরস্কার পুরস্কার, তার মানে আমরা যে স্টেপের কথা বলতেছি ওটা শুধু এটা না, অনেক কিছুই হতে পারে। পুরস্কার মানে কি? ঠিক আছে, পরিষ্কার আপনারা কেবল মানে এখানে কোন ভিত্তির কথা বলছে? এখানে বলা হচ্ছে পেশার কথা। আমাদের অনেক বাচ্চা আছে প্রান্তিক হয়ে যায়, প্রান্তিক শিক্ষা বলি মাধ্যমিক শিক্ষাকে, আমরা অনেকে ঝরে যায়,
অনেকে সংসারের প্রয়োজনে তার কাজের ক্ষেত্র জোগাড় করে নিতে হয়, অনেকে আছে আবার এই সময় একটু প্রেম প্রেম করে বিয়েরও চিন্তা ভাবনা করে ফেলে। আমি খুব খোলামেলা কথা বলি, মাইন্ড করেন না, কারণ যেটা আমাদের বাস্তব কথা সেটাই বলি। কিন্তু তো দেখা যাচ্ছে এই বৃত্তিটাকে আমরা পেশা হিসেবে কথা বলছি। তাহলে এই সময় কি বলছে দেখেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যথাযথ বৃত্তিমূলক কাজে আগ্রহ সৃষ্টি করা। এখানে 9-10-এ আমাদের একটা কারিকুলামে করতে চেয়েছিল না যে 9-এ অথবা 10-এ 6 মাসের একটা তাদের ইন্টার্নশিপ থাকবে, সে যে বিষয়ে পারদর্শিতা অর্জন করতে চায়। কেউ যদি টেলার্স হতে চায় তাহলে কি করবে, তাকে টেলারিং কাজের জন্য করতে হবে। কেউ যদি আইসিটি বিষয়ক হতে চায় তাকে কম্পিউটারে 6 মাসের ইন্টার্নি করতে হবে। কেউ যদি কৃষি কাজের প্রতি আগ্রহ হয়, মাছ চাষের ক্ষেত্রে হয়, তাদেরকে 6 মাস ধরে ওই কাজটা শেখানো হবে। এবং পরবর্তীতে যে তারা যেন প্রয়োজনে কি করতে পারে, তাদের এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে এবং কাজে নিয়োজিত হতে পারে। দেখবেন যে 11-12-এ যে হঠাৎ করে একটা বাচ্চা পানের দোকান দিয়ে দিল, দেয় না এরকম, মুদি দোকান দিয়ে দিল, ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, সে বিয়ে করতে পারে, সংসার করতে পারে, তার টাকা অর্জন, কিন্তু তার তো এই বুদ্ধিটা যদি সে মাধ্যমিক শিক্ষায় আমরা তাকে দিয়ে দিতে পারি, তাহলে তার জন্য জিনিসটা আরো সহজ হয়ে গেল না। এখানে সেই কথাটা বলা হচ্ছে, শিক্ষার্থীদের বৃত্তিমূলক কাজে আগ্রহ সৃষ্টি করতে হবে। এই কাজটা আমরা অভিভাবকরা খুব বাধা দিই না? আমরা অভিভাবকরা বাধা দিই, আমার ছেলে কাজ করবে এটা আমি বিশ্বাস করাও তো কঠিন। যেমন কিছুদিন হলো যে ঘরের কাজ করার জন্য শিক্ষার্থীদের যখন উৎসাহ দিল কারিকুলাম অনুযায়ী, তখন বললো যে আমরা কি এই কাজ করতে যাইতে দিচ্ছি, এরা সংসার করলে এমনি পারবে না। আমরা বড় বাধা। একটা বাচ্চা, আমরা গার্হস্থ্য বিজ্ঞান আপনারা জানেন কিনা নাম জানি না, আমাদের সময় আমি যখন পড়াশোনা 90 সালের কথা বলতেছি, তখন আমরা পড়াশোনা করেছি, গার্হস্থ্য বিজ্ঞান ছিল। আমাদের হাতের কাজ শেখানো হতো, কিভাবে সেলাই করবো সেটা শেখানো হতো, ঠিক আছে। তারপরে ঘর সংসারের কিভাবে জিনিস যত্ন করবে সেটা, উলের কাপড় কিভাবে ধুবো এটা শেখানো হতো। এখন এটা আমাদের বাচ্চারা জানে? কারণ শিখাই তো না। বাবা এই কাজ শিখাবো, ওয়াশিং মেশিন দিয়ে দিলাম, কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে জর্জরের কাপড় বাচ্চা তুলতে দিয়ে দিচ্ছে, হয় না এরকম? এই সব না করে যদি আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল হিসেবে কাজগুলো করাই, আরো বেশি ভালো হয় না? তো আমরা অভিভাবকরা বাধা হয়ে দাঁড়াচ্ছি। সেই জায়গা থেকে আমাদেরকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের বৃত্তিমূলক কাজের আগ্রহ সৃষ্টি করতে হবে, এই কারণে যে সে যেন পরবর্তীতে পেশা নির্বাচনে কি হয়, দক্ষ হয়, এবং পেশাটা নির্বাচন হলে সে যেন ওই কাজটা করতে পারে। একজন শিক্ষক যে ছাত্র জীবনে টিউশনি করে, সে ভবিষ্যতে কত ভালো শিক্ষক হবে, বুঝতে পারছেন? এটাও তো তার একটা বৃত্তি। সে হয়তো এখন ছোট্ট পরিসরে শিক্ষকতা করতেছে, কিন্তু সে যখন এখানে দাঁড়াবে বা স্কুলে দাঁড়াবে, সে অনেক বড় পরিসরে শিক্ষকতা করছে না? তাহলে তার ভিতরে ছোটবেলা থেকে জ্ঞান আছে না, বাচ্চাদের ভিতর কি কি দুর্বলতা আছে বা কি কি চ্যালেঞ্জ আছে, বা বাচ্চারা কতটুকু জানতে আগ্রহী হয়, তাকে কিভাবে আরো বেশি করে জানানো যায়, তার হাতের লেখাটা কিভাবে আমি ঠিক করে দিতে পারি, সে প্রশ্ন কিভাবে বুঝতে পারে, তার প্র্যাকটিক্যাল হয়ে যায় নাই? তাহলে এটাও তো একটা বৃত্তিমূলক, তাই না? কিন্তু এই কাজটা তারাই শুধু করে যাদের বাবা মার অর্থ সম্পদ কম থাকে, ছেলে নিজের পড়ার খরচটা নিজে চালায় অথবা বাবা মার সংসার চালায়, তাই হয়ে যায় না? কিন্তু আমরা যদি এটাকে উৎসাহ দিই, সে যদি 11-এ বা 9-10-এ উঠে, তার থেকে ছোট ক্লাসের বাচ্চা 5টা পড়ায়, সে যদি তৈরি হয়, সে বোর্ডে দাঁড়ানোর সাহস পাবে, সে লেকচার দেওয়ার সাহস পাবে, সে বোর্ডে কিভাবে মার্কার ধরে লিখতে হয় জানবে, সে বোর্ড পরিষ্কার করার নিয়ম জানবে, অনেক কিছু জেনে গেল না, তার মানে তার কি পেশার প্রতি একটা সম্মানবোধ তৈরি হলো। অনেক শিক্ষক বলে আমি ছাত্র জীবনে শিক্ষকতা করি, কিভাবে বলে? এই টিউশনির মাধ্যমেই তো বলে, বলে না? তাহলে দেখেন, শিক্ষক যে বিষয়টি পড়ান তার প্রতি আগ্রহ একান্ত প্রয়োজন। কথাটা আলাদা হবে, একসাথে হয়ে গেছে। তো আগ্রহ থাকা প্রয়োজন এই কারণেই যে সে যদি ওই বিষয় সম্পর্কে জানতে চায় তাহলে তো আগ্রহী হবে, যদি না জানতে চায় তাহলে আগ্রহী হবে, কিন্তু আগ্রহী করে তুলতে হবে। কেন? প্রাথমিক যে ধারণাগুলো, সেই ধারণা বাচ্চাদের থাকতে হবে। যেমন রিডিং পড়াটা ঠিক মতো তাকে জানতে হবে, ওয়ার্ড মিনিং গুলো ঠিক মতো জানতে হবে। আমি যদি মিনিং না জানি, এক জায়গা থেকে আমাকে একটা কথা বললো, আমি তো তার অর্থই বুঝবো না, তাহলে আমি পরবর্তী বুঝবো? এরপরে ছোট ছোট হিসাবগুলো, যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেগুলো আমাদের জানতে হবে না? তাহলে আমাদের গণিতের প্রতি আগ্রহ থাকতে হবে। বাস্তব জীবনে কিছু জিনিস নিত্য নতুন সৃষ্টি হচ্ছে, সেই বিষয়গুলোর প্রতি আগ্রহ থাকতে হবে। তাহলে এগুলোর প্রতি যদি আগ্রহ না থাকে, একটা ছেলে বা একটা মেয়ে বা একটা শিক্ষার্থী সবসময় পিছিয়ে থাকে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রত্যেকটা প্রাথমিক এবং
এবং মাধ্যমিকে যে বিষয়গুলো তাদের জীবনের জন্য নির্ধারণ করা আছে, এগুলো তো আমাদের নিত্যদিনের ব্যাপার, তাই না? এটা কি নতুন কিছু আছে? প্রত্যেকটা জিনিস দরকার। না, বাংলার ক্রিয়াপদের ব্যবহার কোথায় কি করা উচিত সেটা জানা দরকার না, ইংরেজি সম্পর্কে আমাদের জানা দরকার না, আমরা যারা একটু বাইরে পড়াশোনা করতে যাব বা বাইরে চাকরি করতে যাব তাদের তো আমার ছোট ছোট কিছু জানা দরকার, তাই না? গণিতের হিসাবটা জানার দরকার, আমার দেশের ইতিহাস সম্পর্কে আমার জানার দরকার আছে না এরকম? এরপরে কি আছে? আইসিটি সম্পর্কে আমাদের জানার দরকার, বর্তমান যুগটাই তো আইসিটির উপরে নির্ভর, বিজ্ঞান সম্পর্কে জানার দরকার, না হলে আমাদের মানে আমরা নিজেদেরকে কিভাবে আগানো তো যাবে না, যাবে? তাহলে এই সবগুলোর প্রতি আগ্রহ থাকতে হবে। যে বিষয়গুলোর কথা বললাম দেখেন সব আমাদের কি জীবনে কাজে লাগে। এই যে 71 থেকে আমি 47 পর্যন্ত বললাম, যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা উঠে তখন সবাই আমরা নিজেদের ফিলিংস থেকে কথা বলি না, কিন্তু ইতিহাস না জানলে ফিলিংস তৈরি হবে? তাহলে তাকে জানতে হবে তার দেশের হিস্ট্রিটা কি, জানতে হবে তার দেশের বাংলা ভাষাটা কিভাবে এসেছে, তাকে জানতে হবে, না হলে তার মর্যাদা বুঝবে। ধরেন আমি একটা বাইরের দেশে গেলাম, তার মাতৃভাষা দিবস পালন করলো, আমি ওখানে বাঙালি হিসেবে খুব গর্বিত, কিন্তু আমি যদি আন্তর্জাতিক মাতৃভাষার কাহিনী না জানি আর আমার দেশের ভাষা আন্দোলনই না জানি, তাহলে গর্বিত হতে পারবো? তারা আমাকে সম্মান করবে, কিন্তু আমি জানি যে আমাকে কেন সম্মান, এরকম হয়ে যায় না? এই জন্য এইসব বিষয়গুলো আমাদের প্রত্যেকটা শ্রেণীতে পড়ানো হয়, এবং এইটুকু আমাদের মৌলিক চাহিদা, এটুকু আমাদের জানা দরকার, মৌলিক জ্ঞান। এরপরে আমরা দেখি কি আছে, আগ্রহ ও মনোযোগ ধরে রাখার উপায় দেখেন। বিষয়বস্তু আলোচনায় শিক্ষার্থীর নিজ পরিবেশগত উপাদান সম্পৃক্ত করা। ওই যে বললাম তার আশপাশে এবং তার পরিবেশে কি কি আছে তার সাথে যদি সম্পৃক্ত করতে পারি তাহলে কি হবে, তার মনে থাকবে, কারণ তার জানাটা আছে ওখানে। প্রয়োজনীয় সংশ্লিষ্ট উপকরণ প্রদর্শন করা, এটা বিজ্ঞানের টিচাররা খুব ভালো পারে। দেখবেন গাছের পাতা নিয়ে এসে পাতা পড়ায় ফেলছে, জবা ফুল নিয়ে এসে ফুলের অংশ পড়ায় ফেলছে, বাচ্চারা কত খুশি, কারণ এগুলো সব চিনে তারা। যারা পুষ্টি নিয়ে পড়াশোনা করতেছে তারা কি করে, চাল ডাল তেল চিনি সব বোতলে ছোট ছোট প্যাকেটে নিয়ে এসে এত আকর্ষণীয় তোলে, বাচ্চারা ঘরে চাল দেখে নাই, ডাল দেখে নাই। তাহলে দেখেন যে আমাদের যে উপকরণ গুলো আছে শুধুমাত্র ইতিহাস না, গণিতেও আছে, বিজ্ঞানে আছে, বাংলা ভাষার আছে। কবিতা যখন পড়াতে চাই তখন নজরুল বা রবীন্দ্রনাথের ছবি যদি দিয়ে দিই, কেউ 5 পর্যন্ত পড়েছে সে তাদেরকে চিনে না এমন আছে? তো নজরুলের ছবি দেখলেই ক্লাসে হেসে বলবে আরে মিস আজকে নজরুল পড়াতে এসেছে, বলবে না এই কথাটা? তার মানে তার ভিতরে কিন্তু একটা উৎসাহ তৈরি হবে, তার কিন্তু নজরুল সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে। এখন যদি আমি নজরুল সম্পর্কে তার সৃষ্টি সম্পর্কে জানাই তাহলে তার কাছে হেল্পফুল হবে না? তাহলে দেখেন যে যে জিনিস তার সাথে পরিচিত সেই জিনিসের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। এরপরে দেখেন বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীদের কৌতূহলী করে তোলা, ওই আকর্ষণীয় করে তোলার মাধ্যমে বা গল্পের মাধ্যমে আমরা যেভাবে করে থাকি, সমাধানের জন্য শিক্ষার্থীর সামনে নানা ধরনের সমস্যা উপস্থাপন করা। ধরেন ওই যে ওই ছবিটা দিলেন, ছবিটা দেওয়ার পরে ওনার নামটা জানতে চাইলেন, নামটা জানা হয়ে গেল, বলতো কত সালে জন্মগ্রহণ করেছে বলে দিল, আচ্ছা বলতো সবচেয়ে বড় কবিতাটা কি লিখেছিল, তার উপন্যাসটা কি, সে কি জন্য বিখ্যাত, শিক্ষার্থীরা সব গড়গড় করে বলে দিবে মানে কি, সে আরো চিন্তা করবে যে এরপরে যা জিজ্ঞেস করবে আমি পারলেই হয়। এই যে তার ভিতরে মনোযোগ তৈরি হবে বা আগ্রহ তৈরি হবে, এটা থেকে ফিরানো যাবে? এরপরে দেখেন কি বলছে, শিক্ষার্থীর পঠন অভ্যাস গড়ে তোলা, যেটা আমাদের ভিতরে খুব কম। আমরা খালি বলেই যাচ্ছি কিন্তু বাচ্চাকে যে রিডিং পড়াতে হবে বা সে যে গল্পের বই পড়বে, আমরা যদি লাইব্রেরি থাকে আমার স্কুলে, সেই লাইব্রেরি থেকে বই নিয়ে তাদের পড়ার অভ্যাস করি এবং ওই বইয়ের উপরে যদি কুইজ প্রতিযোগিতা করে স্কুল গিফট দেয় তাহলে তাদের আগ্রহ তৈরি হবে না? তো এইভাবে আমরা এই পাঠের আগ্রহ মানে তারা যে রিডিং করবে সেই রিডিং এর অভ্যাসটা তৈরি করতে হবে। শিক্ষার্থীর নিজ ধারণা ও মতামত প্রকাশ করার সুযোগ তৈরি করে দিতে, ওই তো কুইজের মাধ্যমে করতে পারি, গল্প উপস্থাপনের মাধ্যমে করতে পারি, বা কি তার মানে সে একটা কিছু জানে সেটার উপরে একটা লেকচার দিবে, সে একটা পরিবেশে উপস্থিত বক্তৃতা যেটাকে বলে সেটা করে দিতে পারি, একটা বিষয় সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারি একই ক্লাসে, পারি না? সপ্তাহে একদিন করলে কি খুব অন্যায় হয়?
ধরেন এটা এক সপ্তাহে করলাম, আর এক সপ্তাহে বললাম এই পড়াটা থাকলো, সবাই এই সপ্তাহে পড়বা, আগামী সপ্তাহে তোমাদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হবে। করা যায় না? খুব অল্প অল্প কাজ কিন্তু অনেক ইনোভেটিভ হয় না? বা আমরা অনেক চিরকুটের ভিতর অনেক কিছু লিখে রাখলাম, যার ভাগে যে উঠবে 2 লাইন বলতে হবে। কবিতা হতে পারে, গল্প হতে পারে, নাটক হতে পারে, নামতা হতে পারে, অঙ্ক হতে পারে। ওখানে যে এসে করলো, তাহলে তাদের ভিতর কি আগ্রহ তৈরি হবে? অবসাদ। এখন দেখেন এত কিছু হয়ে গেল, যাদের ভিতরে এগুলো করতে পারলাম না, কি হবে? তৈরি হয় এটা। আমরা এখন এই ঝুঁকিতে আছি, বাংলাদেশে এখন এই ঝুঁকির ভিতরে আছি সবাই। দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলে কতক্ষণ পরে কাজের দক্ষতা বা কার্যদক্ষতা হ্রাস পেতে থাকে? একভাবে এক কাজ অনেকক্ষণ করা যায়? বাচ্চাকে যদি বলেন এই পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, হয়? আমাদের কি স্পেস দিই এখন? স্যার, আপনারা ম্যাডামরাও বলতে পারবেন, বাচ্চা ম্যাথের টিচারের কাছ থেকে বেরই হতে পারে না, খেতে খেতে রাস্তায় যায়, সিঙ্গারাটা শেষ হয় না বাংলা টিচারের রুমে ঢুকে। আচ্ছা বলেন তো কোন যুগে আছে বাংলা টিচারের কাছে পড়তে যেতে হবে? ম্যাথ একটু কঠিন না হয় সূত্র শিখতে গেল, বাংলাটা তো ক্লাস টিচার যে সুন্দর করে পড়ায়, বাসায় সে আরেকটু পড়তে পারে না। এরপরে এখন আবার কি করে জানেন? ইতিহাস ওদের। এই 12টা সাবজেক্ট যদি আপনার দৌড়াইয়ে বেড়ায়, আপনি বলেন বাচ্চা অবসাদ হবে না? তো কি হবে? এই বাচ্চা ঘরে এসে পড়তে যাবে? তারপর আবার বাবা মা বলবে জীবনে পড়তে দেখলাম না, ইচ্ছা বসেই না। আচ্ছা, বসবে না কখন? মনে হয় না একবারও? মানে আমি তো মনে করি বাচ্চাকে স্পেস দিতে হবে তার পড়ার সময়ের জন্য, তাই না? আর এটা আমার মানে আমার নিজের মতামত, অন্যদের কথা বলতেছি না। অন্যরা হয়তো বা মনে করে যে বাচ্চা যত এঙ্গেজ থাকবে, কারোর সাথে মিশবে না, ওই টিচারের কাছে যতটুকু মিশবে সে খুব ভালো হবে। তাই কি হয়? তখন সে এই জায়গায় চলে যায়। কথা হচ্ছে, তাহলে অবশ্যই হলো কর্মদক্ষতা হ্রাস। বেশি চাপের ফলে কি হয় দেখেছেন? তার কর্মদক্ষতা কমে যায়, তার স্পৃহা কমে যায়, সে একসময় হতাশ হয়ে যায়, একসময় কি হয় বলবে যে বাবা ভার্সিটির টপার, অথচ এখন দেখেন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। হয়নি এরকম? এরকম যেন না হয় আমাদের সন্তানদের বেলায়। আমাদের মনে হয় আবেগ সবচেয়ে জরুরি কাজ, এটা কিন্তু খুব জরুরি। দেখেন কি বলেছে, আবেগ হলো শরীরের আলোকিত বা উৎফুল্ল অবস্থা। খুব রেগে গেলে কি করি? চিল্লায়ে কথা বলি। এটা কিন্তু এক ধরনের আবেগ, তাই না? আবার রাগ হয়ে গেলে চুপচাপ হয়ে যায়, অভিমান হয়ে যায়, এটাও এক ধরনের আবেগ। আবেগের প্রকাশ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাও দেখেন মধ্যে আমাদের আচরণ চিন্তার মূলে রয়েছে কতগুলো সহজাত প্রবৃত্তি, এবং প্রতিটি সহজাত প্রবৃত্তির সাথে জড়িত আছে একটি করে আবেগ। আমরা যে কাজগুলো করি সেগুলোই আমাদের কি অভ্যাস। সেই অভ্যাসগুলো বা প্রবৃত্তিগুলো যখন আমরা করতে না পারি অভিমান হয়। বাচ্চা খুব দুষ্টমি করে, যখন আপনি ছোটবেলায় থামান নাই, একটু বড় হয়ে থামাতে গেলে থামে? তার বহিঃপ্রকাশ অন্যরকম হয়ে যায়। তাহলে নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে পজিটিভ ওয়েতে, হঠাৎ করে করা যায়, ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখেন তার ভিতরে বাস্তবিক অর্থে যে জিনিসগুলো সে প্র্যাকটিস করে করে বড় হয়েছে, সেগুলো যখন হঠাৎ করে বাধা পায়, বা যে এগুলো পায়নি নাই হঠাৎ করে পেয়ে গেছে, সে যখন একদম ওই যে বলে না অল্প পানির মাছ বেশি পানিতে দেবে, এরকম যে কিছুই পাইলে সে যখন ওই জায়গায় যায় স্ট্রেসটা বেশি হয়ে যায়, সেও এরকম আবেগে পড়ে যায়। যে বেশি জায়গায় থেকে সে কোন জায়গায় আসলে সেও আবেগে পড়েছে। যে এই কাজটা স্বাধীনভাবে করতে পারতো সেটা যখন করতে না পারে, বাধা পায়, তখনও তার ভিতরে আবেগ তৈরি হয়। সিম্পল একটা ভালোবাসার কথা বলেন, মা জীবনে একটা বাচ্চাকে ধমক দেয় নাই, হঠাৎ করে ধমক দিলে আবেগটা কেমন হতে পারে? এটা আত্মহত্যা পর্যন্ত চলে যেত। কথা বলছেন, বাবারা মেয়েকে কিচ্ছু বলে না, হঠাৎ করে এমন একটা কথা বলবে, এটা তার জীবনের শেষ কথা হতে পারে। পারে না এরকম? এরকম যেন না হয়, তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো দেখেন এখানে প্রত্যেকটা কি দার্শনিকের কথা বলা হয়েছে এই কারণে, বা মনোবিজ্ঞানীদের, এগুলো আপনাদের সংজ্ঞায় থাকে যে প্রামাণ্য সংজ্ঞা চাই, প্রামাণ্য সংজ্ঞা যখন দিবেন তখন দার্শনিক বিজ্ঞানীদের সংজ্ঞাগুলো দিবেন। যখন সাধারণ সংখ্যা দিবে একদম সমাজে যেভাবে মনে করি সেভাবে সাধারণ সংখ্যা হয়ে যায়। মোটামুটি আবেগের এর ভিতরে পার্থক্য থাকবে, আপনারা পার্থক্যগুলো সংজ্ঞা থেকে পড়ে নিবেন। সংজ্ঞা আমি এটা ভিডিও দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? স্যাররা মনে হয় কেউ ক্লাস নেবে না আজকে, আমাকে কেউ
আচ্ছা দেখেন এখানে কি পড়বেন, সংজ্ঞা পড়বেন। কি কি পড়বেন? সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞা, বৈশিষ্ট্য, আর কি আছে? পার্থক্য আছে, তারপরে ধরে রাখার উপায় আছে না? ধরে রাখার, আমি জাস্ট কিওয়ার্ডটা দিলাম, হ্যাঁ, মানে এগুলো বের করে নিতে পারি। আর একটা কি আছে বলবেন? সিলেক্টিভ কন্ট্রোল। কিছু কিছু জিনিস আছে আপনার একা একাই তৈরি হয়ে যায় ভাবে, আবার কিছু কিছু জিনিস আছে যে পরিবেশ তৈরি করে দেয়, ঠিক আছে? ওটা আরেকদিন ক্লাস নিব, অন্য সাবজেক্টে একীভূত শিক্ষায় নিব। এই কয়টা একটু লিখে নেন তাহলে হবে, ও কয়টা তো আর আমি আপনারা গ্রুপে একটু লিখে দেন তো। আপনাকে ধন্যবাদ সবাইকে।